আগের দিন আগের দিন তোমার ইমালসানটা পড়াচ্ছিলাম, ইমালসান পড়িয়ে শেষ করেছিলাম। ক্রাফট টেম্পারেচার আর ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, মানে এরপরে ইমালসানটা আছে। তো একটু একটা জায়গা বাকি আছে মাইসেলে, সেই জায়গাটা বলে দিই। দেখবে যদি তোমার জামা কাপড়ে গ্রিজ বা চর্বি বা তেল জাতীয় পদার্থ লেগে যায়, তাহলে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হয়। এখানে কিন্তু একটা মাইসেলের ব্যাপার আছে, সেটা একটু বলি। এবার তোমার জামা কাপড়ে যদি তেল বা চর্বি হয়, না এটা জামা, আবার জামার চেষ্টা করছি আঁকা, কিন্তু এটা জামা তো হয়নি, কি হয়েছে কে জানে। তাহলে জামাতে ভেবে নাও এরকম গ্রিজ বা চর্বি জাতীয় পদার্থ বা তেল লেগে আছে, কফি লেগে আছে, এরকম কিছু লেগে আছে। তাহলে মনে রাখবে এই যে তেল বা গ্রিজ, এগুলো নন পোলার হাইড্রোকার্বন, নন পোলার হাইড্রোকার্বন। তাহলে নন পোলার হাইড্রোকার্বনে তখন যখন তুমি সাবান বা ডিটারজেন্ট দেবে, অল্প পরিমাণে দিলে, আমি আগেও বলেছি, অল্প পরিমাণে যদি সোডিয়াম স্টিয়ারেট মানে ডিটারজেন্ট বা সাবান যদি দাও, তাহলে সেটা প্রকৃত দ্রবণ অর্থাৎ দ্রবীভূত হয়ে যাবে জলে। কিন্তু তুমি যদি ডিটারজেন্ট বা সাবানের পরিমাণ বাড়িয়ে দাও, গাঢ়ত্ব বাড়িয়ে দাও, আর সেটা যখন সিএমসি ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশনের বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই মিশেলটা গঠন হবে, মাইসেলটা গঠন হবে। তখন ভেবে নাও এইটা একটা গ্রিজ বা তেলের একটা দাগ। এখন কি হবে, মাইসেলের যে সোডিয়াম স্টিয়ারেটের নন পোলার পার্টটা, সেটা এই গ্রিজ বা তেলের ভেতরের দিকে ঢুকে যাবে। কেন ভেতরের দিকে ঢুকবে এই নন পোলার পার্টটা? কারণ এই গ্রিজটা নন পোলার বা তেল জাতীয় পদার্থটা নন পোলার হাইড্রোকার্বন। তাহলে এই নন পোলার পার্টটা ভেতরে ঢুকে যাবে তেলের বা ওই গ্রিজের, আর ওপরে যে পার্টটা থাকবে হেডটা, সেটা সেটা পোলার পার্ট, সেটা বাইরের দিকে থাকবে। এরকম ভাবে যদি মাইসেলের মানে ওই মাইসেল গঠন করে, তাহলে এই যে পোলার পার্টগুলো বাইরের দিকে আছে আর নন পোলার পার্টগুলো গ্রিজের মধ্যে ঢুকে গেছে। মানে ভাবো একটা খাবারকে তুমি যখন কাঁটা চামচ দিয়ে খাও, তাহলে ওইটার মধ্যে কাঁটা চামচটাকে ঢুকিয়ে দাও, দিয়ে সেটাকে তুলে খাও আর কি, যেরকম ভাবে। এখন সেরকম ভাবে এই ল্যাজগুলো, তেলগুলো সোডিয়াম স্টিয়ারেটের গ্রিজের ভেতরে ঢুকে আছে, মানে ডিজলভ হয়ে আছে, দ্রাব্য হয়ে আছে, আর পোলার পার্ট গুলো বাইরের দিকে আছে। এখন তুমি যদি ওয়াটার দিয়ে ওয়াশ করো, জল দিয়ে ওয়াশ করো, তাহলে জলের সাথে এই পোলার পার্ট গুলোর আকর্ষণ হবে, আর জলের সাথে পোলার পার্ট গুলো আকর্ষণ হওয়ার ফলে জলের সাথে এই পোলার পার্টটা বেরিয়ে চলে যাবে, অর্থাৎ জামা থেকে এই তেলের দাগটাকে বা গ্রিজের দাগটাকে তুলে নিয়ে চলে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? এইভাবে যদি একটা বড় তেলের দাগ থাকে, সেখানে এরকম হাইড্রোকার্বন গুলো ঢুকে গিয়ে নন পোলার পার্ট গুলো ঢুকে যায়, আর নিজেদের মধ্যে এই বিকর্ষণ করে। সেম যেহেতু আধান আছে পোলার পার্টে, তাহলে নিজেদের মধ্যে বিকর্ষণ করে তেলের বড় দাগটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়। তারপরে যখনই ওয়াটার ওয়াশ দেবে, তখন পোলার পার্ট গুলো আকর্ষিত হয়ে জলের সাথে সেটা বের করে নিয়ে চলে যাবে তেলের বা গ্রিজের দাগটা। এইভাবে আর কি কোনো অপরিষ্কার মানে তেল বা গ্রিজের দাগ দেওয়া বা চর্বি জাতীয় পদার্থ যদি জামায় লেগে যায়, তাহলে সেখান থেকে বেশি পরিমাণে সাবানের দ্রবণে দ্রবীভূত করে রেখে দিলে এইভাবে তোমার এই ঘটনাটা ঘটবে, আর পরিষ্কার হয়ে যাবে জামা কাপড়, তেল মুক্ত বা চর্বি বা গ্রিজ মুক্ত হবে। ঠিক আছে, এইভাবে আর কি কাজটা করে। এবার দেখো এখানে বুঝতে পারছো যে নন পোলার পার্টটা গ্রিজের মধ্যে বা তেলের মধ্যে ঢুকে যায়, আর পোলার পার্টটা বাইরে থাকে। এটা মাইসেলের ঘটনা, আমি আগেও বলেছি। তাহলে এটা হয়ে গেল কিভাবে জামা কাপড় পরিষ্কার করবে যদি গ্রিজ বা তেল লেগে থাকে, মাইসেলের সাহায্যে সেটাকে ব্যাখ্যা দিলাম। এবার আসছি নেক্সট টপিক, ইমালশন। ইমালশন আগের দিনও বলেছি, যদি দুটো ইমালশন যদি দুটো অমিশ্রণীয় দ্রবণ থাকে, ইমমিসিবল লিকুইড, তরল পদার্থ থাকে, ইমমিসিবল লিকুইড যদি থাকে, সেটাকে মিশিয়ে দিয়ে যদি ভালো করে ঝাঁকানো হয়, তাহলে যে দ্রবণটা তৈরি হয় সেটাকে বলা হয় ইমালশন।
আর ইমালসানে যে বিস্তৃত দশা আছে, ডিসপারশন ফেজ, তাদের যে কণাগুলো আছে পার্টিকেলের ব্যাসটা থাকে 10⁻⁻5 থেকে 10⁻⁻4 সেন্টিমিটার। মোটামুটি একটু বড় থাকে আকারটা, দানাগুলো একটু বড় বড় থাকে। এখন এই যে ইমালসান তৈরি হলো, এর স্টেবিলিটি কিন্তু কম। অর্থাৎ তুমি যদি দুটো ইমমিসিবল লিকুইডকে মিশিয়ে ঝাঁকিয়ে দাও, তাহলে ইমালসান তৈরি হয় ঠিকই, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে সেই ইমালসানটা আবার ডিইমালসিফাইং হয়ে যায়, মানে ভেঙে যায়, আবার নিজে নিজে দ্রবণে তৈরি করে দেয়, মানে দুটো লেয়ার তৈরি করে দেয়। তখন ওর মধ্যে একটা পদার্থ যোগ করতে হয়, যে পদার্থটা ওই ইমালসানকে স্থায়িত্ব দান করে, স্টেবিলিটি দেয়। সেই পদার্থটাকে বলা হয় ইমালসন কারক বা ইমালসিফায়ার। তাহলে ইমালসন কারক বা ইমালসিফায়ারটা কি, পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু। ইমালসিফায়ার বা ইমালসন কারক কাকে বলা হয়? ইমালসন দ্রবণের স্থায়িত্ব তৈরি করার জন্য বা স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য যে পদার্থটা যোগ করতে হয়, তৃতীয় যে পদার্থটা যোগ করতে হয় অমিশ্রণীয় দুটো তরল ছাড়াও, তাকে বলা হয় ইমালসন কারক বা ইমালসিফায়ার। যেমন দুধ, দুধ কিন্তু একটা ইমালসন। দুধের মধ্যে কি থাকে? জল থাকে, আর ছোট ছোট চর্বি জাতীয় কণা থাকে বা সূক্ষ্ম সূক্ষ্ম চর্বির কণা থাকে, তরল চর্বি, তরল চর্বির সূক্ষ্ম কণা। এখন এর মধ্যে ইমালসন কারক বা ইমালসিফায়ার হিসাবে থাকে একটা প্রোটিন পদার্থ, সেটাকে বলা হয় কেসিন। সেই কেসিনটা কিন্তু ইমালসিফায়ার বা ইমালসন কারক, যেটা দুধ আর জলের এই যে মিশ্রণ, দুধ আর জল আর তরলের মানে দুধের যে স্টেবিলিটি সেটা দান করে কেসিন। আচ্ছা, ইমালসনের প্রকারভেদ খুব ইম্পর্টেন্ট। এটা ইমালসনের প্রকারভেদ, শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ বা টাইপ অফ ইমালসন। দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার, একে বলা হয় জলে তেল জাতীয়। ইংলিশটাই মনে রাখবে, অয়েল ইন ওয়াটার। তাহলে তোমাকে এখন যদি জিজ্ঞাসা করা হয় অয়েল ইন ওয়াটার, এইটা নামটা শুনে কি মনে হচ্ছে? কোনটা বেশি আছে? বিস্তৃত মাধ্যম কোনটা, বিস্তৃত দশা কোনটা? ওয়াটারটা মাধ্যম। অয়েলটা বেশি কেন বলছো রমেশ? ওয়াটারটা হচ্ছে বিস্তৃত মাধ্যম, মিডিয়াম বেশি ওয়াটার, অয়েল ইন ওয়াটার। আচ্ছা, এইটা হচ্ছে তেলে জল জাতীয়, ওয়াটার ইন অয়েল। এখানে কোনটা বেশি আছে বোঝাই যাচ্ছে, অয়েলটা বেশি আছে, আন্ডারলাইন করে রাখলাম। তাহলে একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। তার মানে এইখানে ডিসপারশন ফেজটা হচ্ছে অয়েল, ডিসপারশন ফেজ আমি লিখলাম অয়েল, আর ডিসপারশন মিডিয়াম হচ্ছে ওয়াটার। আর এখানে ডিসপারশন ফেজটা হচ্ছে ওয়াটার, আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে অয়েল, বেশি থাকে অয়েল। এই যে দুধের যে এক্সাম্পলটা আছে, উদাহরণ দিচ্ছি আমি এখানে, অয়েল ইন ওয়াটার, এটা কিন্তু দুধ, মিল্ক, মানে দুধে জলটা বেশি থাকে, তরল পদার্থ জলটা বেশি থাকে, আর তরল লিকুইড মানে চর্বি জাতীয় তরল, তরল পদার্থটা কম থাকে। আচ্ছা, ভ্যানিশিং ক্রিম, উদাহরণ আছে ভ্যানিশিং ক্রিম। আর এইখানে যেটা আছে ওয়াটার ইন অয়েলের এক্সাম্পল হচ্ছে, বিশেষ করে যে এক্সাম্পলটা আমাদের পরীক্ষায় লিখতে দেয় সেটা এই দুধটাই দেয়, তাও আমি এটা যে দু একটা লিখে দিই। এটা হচ্ছে মাখন, আচ্ছা কোল্ড ক্রিম, কোল্ড ক্রিম, তারপর আছে কড লিভার অয়েল ইত্যাদি। এটা হয়ে গেল টাইপ আর এক্সাম্পল। পরীক্ষা এক্সাম্পল লিখতে দেয়, টাইপটাও বলে, ডেফিনেশনটাও লিখতে দেয়। এবার আসছে কিভাবে আমি সেপারেট করব জলে তেল, মানে অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল। একটা যদি আমাকে একটা সলিউশন দিয়ে দেয়,
সেই সলিউশনটাকে দেখে আমি কি করে বলবো যে ইমালশনটা অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল? কিভাবে আইডেন্টিফাই করব? খুব ইম্পর্টেন্ট। 3টে মেথড এর সাহায্যে আমি এই ইমালশনকে আইডেন্টিফাই করতে পারি। 1 নাম্বার যে মেথড আছে সেই মেথডটাকে বলছি ডাইলিউশন বা লঘুকরণ পরীক্ষা, ডাইলিউশন মেথড। আইডেন্টিফিকেশন অফ ইমালশন, হেডিং হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ইমালশন। 1 নাম্বার টেস্টটা হচ্ছে ডাইলিউশন পরীক্ষা বা লঘুকরণ পরীক্ষা। এখন তোমাকে যে ইমালশনটা টেস্ট করতে দিয়েছে সেই ইমালশনে তুমি কি করলে, এটা একটা ইমালশন দিয়েছে, দুটো পদার্থ আছে তাই আমি দুটো কালার ইউজ করলাম। এখন ইমালশনটা যখন তোমাকে টেস্ট করতে দিয়েছে তুমি দেখে নিলে এর তড়িৎ কি বলা হয়, আচ্ছা লঘুকরণ এটা নয়, তড়িৎ তড়িৎ পরিবাহী পদ্ধতি আলাদা। প্রথমে কি করলে দেখে নিলে এখানে জল দিলে, অ্যাড করলে জল অ্যাড করে দিলে। যদি জল অ্যাড করে দাও আর জল অ্যাড করার পর দুটো সেপারেট লেয়ার না পাও, দুটো আলাদা লেয়ার না পাও, পেলে না, তাহলে জল অ্যাড করেছো আর লেয়ার তৈরি হয়নি, তার মানে কি এই দ্রবণে কোনটা বেশি পরিমাণে আছে? জল আছে, তার মানে এটা হচ্ছে ওয়াটার, সরি অয়েল ইন ওয়াটার। আর যদি জল অ্যাড করার পর দুটো লেয়ার পেয়ে গেছো, আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে, তার মানে কি আগে তেলটা বেশি ছিল, জল দিয়েছো বলে একটা লেয়ার তৈরি হয়েছে। তাহলে এটা হয়ে গেল ওয়াটার ইন অয়েল। বুঝতে না পারলে বলবে। যেমন আমি তোমাকে কোশ্চেন করছি, এই যে কেউ ঘোষ থাকলে আর কি গায়ে নেবে না, দুধে যে জল মেশানো হয়, তুমি কোনোদিন দুধটা যখন নেওয়া হয় তখন দেখেছো যে লেয়ার ফর্ম করেছে, আলাদা জলের লেয়ার, আলাদা লিকুইড দুধের লেয়ার তৈরি হয়েছে কি না? একটাই লেয়ার মনে হয়। তুমি যত খুশি জল মিশিয়ে দাও, যত খুশি দুধে জল মিশিয়ে দাও, দুটো লেয়ার তৈরি হবে না। কিন্তু যদি দুধটা ওয়াটার ইন অয়েল হতো, অর্থাৎ অয়েলটা বেশি পরিমাণে থাকতো আর জলটা কম পরিমাণে থাকতো, তরল চর্বি পদার্থটা যদি বেশি পরিমাণে থাকতো আর জলটা কম পরিমাণে থাকতো, আর তুমি জল মেশালেই লেয়ার তৈরি হয়ে যেত, তাহলে দুধওয়ালা মানে যারা ঘোষ আর কি দুধ বিক্রি করে তারা জল মেশাতে পারতো না। এই জল মেশাতে সেই জন্য পারে কারণ এইটা অয়েল ইন ওয়াটার আছে, সেই জন্যই জল মেশাতে পারে। তাহলে এখানে জল মেশালেও আলাদা লেয়ার তৈরি হবে না, কারণ জলটাই বেশি আছে। এবার জল যদি মেশাতে শুরু করো তাহলে সেপারেট লেয়ার তৈরি হয় না, সেই জন্যই তুমি এটাকে বুঝতে পারো না যে জল কতটা মিশিয়েছে। এখন তুমি যদি কোনো মাখনের মধ্যে জল মেশাতে শুরু করো না, তাহলে দেখবে মাখনের সাথে জলের একটা লেয়ার, অর্থাৎ জলগুলো উপরে জমে থাকবে বা নিচে জলগুলো জমে থাকবে, এরকম ব্যাপার হয়ে যাবে। কারণ কি ওইখানে তেল বা চর্বি জাতীয় লিকুইড পদার্থটা বেশি আছে, জল দিলে জলের সাথে মিশবে না, বেশি হয়ে গেলে লেয়ার তৈরি করে দেবে। এটা একটা পদ্ধতি, লঘুকরণ পদ্ধতির সাহায্যে আমি আলাদা করতে পারি। আর একটা খুব ভালো একটা পদ্ধতি, কিছু কিছু রঙিন রঞ্জক পদার্থ পাওয়া যায়, রঞ্জক পদার্থ যেটা ওই তেল জাতীয় পদার্থকে রঙিন করে দেয়, তেল জাতীয় পদার্থকে রঙিন করে দেয়, মানে অয়েলটাকে কালারফুল করতে পারে। কিছু রঞ্জক পদার্থ পাওয়া যায়, অর্গানিক কিছু সাবস্টেন্স পাওয়া যায়। এখন তুমি কি করলে দেখবে, এটা বইয়ে ছবিটা দেওয়া আছে খুব ভালো। এখন তোমার যদি ওয়াটার ইন অয়েল থাকে তাহলে এই যে চর্বি জাতীয় পদার্থগুলো অর্থাৎ লিকুইড গুলো কালার হয়ে যাবে, যে ভেতরে যে তেল পদার্থগুলো আছে সেগুলো
কালার থাকবে। জলটা কিন্তু বেশি পরিমাণে আছে, সেই জন্য তুমি ছোট ছোট কণা দেখতে পাবে রঙিন। কিন্তু ওয়াটার ইন অয়েল যদি থাকে তাহলে কি হয়ে যাবে, সরি এটা ভুল বলে দিলাম, উল্টোটা বলে দিলাম, এটা হচ্ছে অয়েল ইন ওয়াটার। আর যদি ওয়াটার ইন অয়েল থাকে তাহলে দ্রবণটাই পুরো রঙিন হয়ে যাবে, পুরো দ্রবণটাই রঙিন হয়ে যাবে, কারণ সেখানে খুব কম পরিমাণে তরল পদার্থটা আছে, লিকুইডটা আছে, ওয়াটারটা আছে। কি বললাম বুঝতে পেরেছি? যেহেতু এইখানে অয়েল ইন ওয়াটারে ওয়াটার বেশি আছে আর এই রঞ্জক পদার্থ যদি অ্যাড করো তাহলে শুধুমাত্র ওই অয়েলগুলোকে কালার করবে, তাহলে দেখবে যে দ্রবণের লাল লাল বা যে রংটা দিয়েছো সেই রংটা ভেসে বেড়াচ্ছে। আর ওয়াটার ইন অয়েল যদি দাও, যেহেতু অয়েলটা এখানে অনেক বেশি পরিমাণে আছে, পুরো দ্রবণটাই রঙিন হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি আলাদা করে নিতে পারবে, পার্থক্য করে নিতে পারবে। আচ্ছা, লাস্ট মেথড, 3 নাম্বার মেথড, যেটা বলছি তড়িৎ তড়িৎ পরিবহন মেপে বা তড়িৎ পরিবাহিতা পদ্ধতি, তড়িৎ পরিবাহিতা পদ্ধতি। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তেল বেশি তড়িৎ পরিবহন করে না জল, কি বলবে? জল বেশি তড়িৎ পরিবহন করে। তাহলে তুমি কি করলে, ওই দ্রবণটার তড়িৎ পরিবাহিতা মেপে নিলে। কিভাবে মাপবে? ওই তড়িৎদ্বার দিয়ে তড়িৎ পরিবাহিতা মেপে নিলে গ্যালভানোমিটারের সাহায্যে, যে কেমন তড়িৎ পরিবহন হচ্ছে দ্রবণটার। আচ্ছা, ওর মধ্যে তুমি কি করলে, তড়িৎ পরিবহন মেপে NaCl বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দিলে, ইলেকট্রোলাইট দিয়ে দিলে। ইলেকট্রোলাইট দেবার পর যদি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, তার মানে কি ধরনের দ্রবণ ওটা, কি ধরনের ইমালশন? অয়েলের তড়িৎ পরিবাহিতা বাড়বে কি? NaCl কি ডিজলভ হবে অয়েলে? যদি এটা জল বেশি থাকে, ওয়াটার বেশি থাকে, অর্থাৎ অয়েল ইন ওয়াটার থাকে, তাহলে ওয়াটার বেশি আছে, তুমি ইলেকট্রোলাইট দিয়েছো, তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। আর যদি ওয়াটার ইন অয়েল হয়, অর্থাৎ অয়েল থাকে, তাহলে তড়িৎ পরিবাহিতা যা ছিল, তুমি যদি NaCl অ্যাড করো, খুব বেশি বাড়বে না, অল্প পরিমাণে বাড়তে পারে। তড়িৎ পরিবাহিতা অল্প বা স্বল্প বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? দেখো তো, অয়েল ইন ওয়াটার মানে ওয়াটার বেশি থাকলে NaCl যোগ করলে বা ইলেকট্রোলাইট যোগ করলে সেটা তো ডিজলভ হয়ে যাবে ওয়াটারের মধ্যে আর তড়িৎ পরিবাহিতা বাড়িয়ে দেবে। কিন্তু ওয়াটার ইন অয়েল অর্থাৎ অয়েল যদি বেশি থাকে তাহলে NaCl অ্যাড করলে সেই NaCl তড়িৎ পরিবাহিতাকে বৃদ্ধি করতে পারবে না। তাহলে আমি তড়িৎ পরিবাহিতা মেপেও আমি বলে দিতে পারি যে দ্রবণটা কি ধরনের ইমালশন। তাহলে প্রথম বললাম লঘুকরণ পদ্ধতির সাহায্যে। লঘুকরণে কি দেখতে পাচ্ছি, ওয়াটার অ্যাড করার পর যদি দুটো সেপারেট লেয়ার তৈরি হয়, আলাদা লেয়ার তৈরি হয় হয় তাহলে সেটাতে অয়েল বেশি ছিল, মানে ওয়াটার ইন অয়েল ইমালশন। আর যদি লেয়ার তৈরি না হয়, আলাদা লেয়ার সেপারেট লেয়ার তৈরি না হয়, তার মানে ওয়াটারই বেশি ছিল, এটা অয়েল ইন ওয়াটার হয়ে গেল। নেক্সট, যদি কোনো রঞ্জক পদার্থ বা কালার সাবস্টেন্স অ্যাড করি যেটা অয়েলকে কালার করে, ওয়াটারকে করে না, তাহলে যখন অয়েল ইন ওয়াটারে অ্যাড করব তাহলে অয়েল অল্প পরিমাণে আছে, শুধু অয়েলগুলোকে কালার করে দেবে, তেলকে কালার করে দেবে। আর ওয়াটার ইন অয়েল যদি থাকে, যেখানে অয়েল বেশি আছে, সেটা পুরো সলিউশনটাকেই কালারফুল করে দেবে। আর লাস্টের কি বললাম, তড়িৎ পরিবাহিতা যদি বলি, যেখানে ওয়াটার বেশি আছে, দ্যাট ইজ অয়েল ইন ওয়াটার, সেটাতে NaCl বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে পরিবাহিতা বৃদ্ধি পেয়ে যায়। আর ওয়াটার ইন অয়েলে যদি NaCl আমি অ্যাড করি তাহলে তড়িৎ পরিবাহিতা খুব একটি বৃদ্ধি পায় না, অল্প পরিমাণে বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে? আর
ইমালসিফায়ার তো বলেই দিলাম যে ইমালসিফায়ার কি, আবার দেবে, বইতে দেওয়া আছে ডেফিনেশনটা। পার্থক্যটা করে নেবে, ওয়াটার ইন অয়েল আর অয়েল ইন ওয়াটারের পার্থক্যটা করে নেবে, ডিফারেন্সিয়েট করে নেবে। আর আর দেখবে ইমালসন কাকে বলে, ইমালসিফায়ার কাকে বলে, ডেফিনেশনটা পড়বে, এক্সাম্পলটা পড়বে। আর একটা টার্ম আছে ইমালসিফিকেশন আর ডি ইমালসিফিকেশন, এই দুটো টার্ম, ইমালসিফিকেশন আর ডি ইমালসিফিকেশন তোমরা নিজেই বলতে পারবে। ইমালসিফিকেশন মানে কি? না, ওটা ইমালসিফায়ার। ইমালসিফিকেশন হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রণালীর মাধ্যমে এই ইমালশন প্রস্তুত করা হচ্ছে, প্রসেস অর মেথড অর প্রণালীর যেভাবে প্রস্তুত করা হচ্ছে তাকে বলা হয় ইমালসিফিকেশন। অর্থাৎ তুমি যদি দুটো অমিশ্রণীয় তরল নিয়ে তার মধ্যে ইমালসিফায়ার দিয়ে দাও তাহলে ইমালশন তৈরি হবে, এই প্রসেসটাকে বলছি ইমালসিফিকেশন। যেমন তুমি যদি দুধ তৈরি করা, এখন দেখো ডুপ্লিকেট দুধ তৈরি করতেও যেও না, তাহলে দুধ মানে জল আর চর্বি জাতীয় পদার্থ, লিকুইড পদার্থ যদি মিশিয়ে তুমি কারো কেসিন দিয়ে ঘেটে দাও তাহলে তরল দুধ তৈরি হয়ে যাবে, আর্টিফিশিয়াল দুধ তৈরি হয়ে যাবে। এখন তুমি কি করবে? ডিমালসিফিকেশন মানে কি বলো? আলাদা করা, দুটো তরলকে পৃথক করা, ইমালশনের দুটো তরলকে। যেমন আমি যদি বলি দুধ থেকে মাখন তৈরি করা বা দুধ থেকে মাখনকে পৃথক করা, এটা কি পদ্ধতি? ডিইমালসিফিকেশন। এছাড়া আরো অনেক প্রসেস আছে ডিইমালসিফিকেশন, একটা হচ্ছে সেন্ট্রিফিউজেশন। এই যে সেন্ট্রিফিউজেশন বলছি না, এইটা হচ্ছে দুধ থেকে মাখন আলাদা করা, এটা হচ্ছে সেন্ট্রিফিউজেশন। মানে একটা মেশিন আছে যেটা যদি জোরে ঘোরানো হয় লিকুইডটা ওপরের দিকে চলে যায় আর কঠিন পদার্থটা, উল্টো বললাম, কঠিন পদার্থটা কি হয় ওপরের দিকে ভাসে আর লিকুইডটা নিচের দিকে থাকে, রেসিডিউ বলা হয়, ওপরটাকে রেসিডিউ বলা হয়, নিচেরটাকে সুপারিনটেন্ডেন্ট বলা হয়। সেন্ট্রিফিউজেশনের মাধ্যমে করা যায়। এছাড়া স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে, পরিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আর ইলেকট্রোস্ট্যাটিক অধক্ষেপণের মাধ্যমে কিন্তু ডিইমালসিফিকেশন করা হয়। আচ্ছা, এছাড়া পড়ে নেবে ইমালশনের প্রয়োগটা, পড়ে নেবে যে ইমালশন কি কি কাজে লাগে, প্রয়োগটা একটু পড়ে নেবে, তাহলে ইমালশন শেষ হয়ে যাবে। এখানে পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, যাকে বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট, সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফেক্টেন্টও বলা হয়, সারফেক্টেন্ট, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। যদিও আমাদের বাংলা মিডিয়ামে খুব কমই দেয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কম দেয় এই কোশ্চেনটা, সিবিএসই আইএসসি বোর্ডে বেশি কোশ্চেনটা দেয়। হ্যাঁ, সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে, এটা ইংলিশ মিডিয়ামে বেশি দেয়। সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স কাকে বলা হয়? কিছু কিছু পদার্থ আছে, যে পদার্থ বা যে মেটেরিয়াল গুলো তরলের পৃষ্ঠতল হ্রাস করে, সারফেস টেনশনকে ডিক্রিজ করে দেয়, পৃষ্ঠতল বা পৃষ্ঠ টান বললা খুব ভালো হবে, সারফেস টেনশনকে হ্রাস করে দেয়, সেই পদার্থগুলোকে বলা হয় সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। যেমন ভেবে নাও তোমার দুটো তরল পদার্থ মিশে আছে, সেই দুটো তরল পদার্থের যে জাংশনটা আছে তাকে বলা হয় ইন্টারফেস, আমি আগেও বলেছি অন্তঃপৃষ্ঠ, সেটাকে কমিয়ে দিল। বা তরল আর গ্যাসীয় পদার্থ আছে, সারফেস টেনশন, সেই সারফেস টেনশনকে কমিয়ে দিল, তাদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। আচ্ছা, এই সাবস্টেন্স গুলো, এই পদার্থগুলো সাধারণত অ্যাম্পিফিলিক হয়, এম PHILLIC। অ্যাম্পিফিলিক মানে কি? যাদের হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক দুটো নেচারই থাকে। তার মানে আমি যেমন এক্সাম্পল দিয়েছি, সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেটে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার নন পোলার পার্ট আর একটা হচ্ছে পোলার পার্ট, তাহলে যেটাকে টেল আর হেড বলেছিলাম। তাহলে এই ধরনের মেটেরিয়াল যদি থাকে যাকে বলা হয় অ্যাম্পিফিলিক, হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক, তাদের ক্ষেত্রে তাদের সেই পদার্থগুলোকে বলা হয় সারফেস অ্যাক্টিভ পদার্থ বা সারফেক্টেন্ট। আচ্ছা, এই সারফেস টেন্স অ্যাক্টিভ পদার্থ তিন রকমের হতে পারে। এক নাম্বার, অ্যানায়নিক হতে পারে। অ্যানায়নিক মানে কি? যে পোলার পার্টটা আছে সেই পোলার পার্টটা অ্যানায়ন হবে,
যেমন এই যে আমি এক্সাম্পলটা দিচ্ছি, সোডিয়াম স্টিয়ারেট C17H35 আর COO Na। এখন এই পদার্থটা যখন ডিসোসিয়েট হয়ে যাবে, বিয়োজন হয়ে যাবে, তখন কি তৈরি হবে? C17H35 COO- ফর্ম হবে। তাহলে এখানে যে পোলার পার্টটা আছে সেটা অ্যানায়ন আছে, তাহলে এইটা হচ্ছে অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। এরকম আরো আছে সোডিয়াম পামিলেট, সোডিয়াম ওলিয়েট, এক্সাম্পল একটা পড়লেই হবে। আচ্ছা, 2 নম্বর সারফেস অ্যাক্টিভ পদার্থ হচ্ছে ক্যাটায়নিক। ক্যাটায়নিক মানে বুঝতেই পারছো, এখানে যে পোলার পার্টটা হবে সেটা কি হবে? পোলার পার্ট না, না Na+ নয়, ব্যাপারটা নয়, এটা তো আলাদা। এই যে অ্যাম্পিফিলিক সাবস্টেন্সটা আছে, যেটাতে হাইড্রোফোবিক হাইড্রোফিলিক দুটোই পার্ট আছে, তার মানে নন পোলার পার্টটা তো হাইড্রোকার্বন হয়ে গেল, এখানে যে পোলার পার্টটা সেটা ক্যাটায়নিক হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম যে সাবস্টেন্সটা আছে, নাইট্রোজেন সাবস্টেন্স, সেটা ক্যাটায়নিক পার্ট আছে। এক্সাম্পলটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে C16H33 ব্র্যাকেটে CH3 আর Cl-। এই সাবস্টেন্সটা যখন বিয়োজিত হবে, ডিসোসিয়েট হবে, তখন দেখো এই যে হাইড্রোকার্বন আর পোলার পার্টটা আছে সেটা ক্যাটায়নিক আছে। দেখো পোলার পার্টটা ক্যাটায়নিক আছে, তাহলে এটা হচ্ছে ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। একটা এক্সাম্পল, যদিও বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয় না। আর লাস্ট হচ্ছে নন আয়নিক বা নন আয়োনোজেনিক, অআয়নিত। তার মানে এখানে যে সারফেস অ্যাক্টিভ পার্টটা আছে, মানে সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্সটা আছে, এখানে পোলার নন পোলার পার্ট আছে, হাইড্রোফিলিক হাইড্রোফোবিক পার্ট আছে, কিন্তু তারা ডিসোসিয়েট হয় না। যেমন এরা ডিসোসিয়েট হয়ে যায়, C17H35 COO Na- আর COO- আর Na+ ডিসোসিয়েট হলো, এইটা ডিসোসিয়েট হয়ে Cl- আর N+ ডিসোসিয়েট হয়ে। এইখানে কি হচ্ছে, কোনো ডিসোসিয়েশন হবে না। এক্সাম্পল একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যালকিনের পলিইথিলিন অক্সাইড। জেনারেল একটা এক্সাম্পল দেওয়া আছে CnH2n+1 ও CH2CH2OH। এই সাবস্টেন্সটা ডিসোসিয়েট হয় না, এখানে পোলার পার্ট আছে, অক্সাইডটা আছে, সেটা পোলার পার্ট, আর এই হাইড্রোকার্বনটা নন পোলার পার্ট। এটা পোলার পার্ট, এটা নন পোলার পার্ট, কিন্তু ডিসোসিয়েট হবে না। তাহলে এই সাবস্টেন্স গুলো কি করে, সারফেস টেনশনকে হ্রাস করে দেয়, ডিক্রিজ করে দেয়, এদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। এক্সাম্পল দেবে, ডেফিনেশন চাইবে। নেক্সট টপিক, কলয়েড দ্রবণ প্রস্তুতি। আমি আগেও বলেছিলাম যে দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করবে বা প্রস্তুতি হবে। যেমন তোমাদেরকে কোশ্চেন করেছিলাম, দেখবে বা অ্যান্সার বলেছিলাম একটা, যে দ্রাবক বিকর্ষী কলয়েড গুলো সাধারণত একটা প্রসেস আছে, আলাদা একটা পদ্ধতির সাহায্যে তৈরি করা হয়। আর দ্রাবক আকর্ষী কলয়েড গুলো কি করা হয়, মিশিয়ে দিলেই তৈরি হয়ে যায়। যেমন ধরে নাও স্টার্চ একটা দ্রাবক আকর্ষী কলয়েড। স্টার্চ যখন তৈরি করব, তখন কি করবে, তুমি গরম জলের মধ্যে স্টার্চ মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্টার্চ কলয়েড। বা দেখো আমরা যখন ভাত তৈরি করি, সেই ভাত তৈরি করার পর যে ফ্যানটা পাই, সেই ফ্যানটা কিন্তু একটা কলয়েড সলিউশন। সেটা খুব সহজেই ভাতটাকে, জলটাকে বা চালের সাথে দিয়ে ফোটালেই হয়ে যায়, বেশি কোনো রকম পরিশ্রম করতে হয় না। দ্রাবক আকর্ষী কলয়েড এইভাবেই তৈরি হয়, যেমন গাম তৈরি হওয়া, জিলেটিন বা স্টার্চ, গ্লু, এগুলো খুব সহজেই দ্রাবক আকর্ষী কলয়েড খুব ইজিলি প্রিপেয়ার্ড হয়ে যায়। আর এদেরকে আবার যদি সেপারেট করো, আবার ইজিলি প্রিপেয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, দ্রাবক বিকর্ষী কলয়েড যে প্রস্তুতি, এটাই মেন আমাদের আছে প্রয়োজন। প্রস্তুতি, কলয়েডের প্রস্তুতি বলছি, হ্যাঁ, পেজ নাম্বার 296, 296। তাহলে দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে দ্রাবক আকর্ষী খুব ইজিলি প্রিপারেশন হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। তাহলে দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতিটাই আমরা শিখবো। বিকর্ষী দুটো প্রসেস আছে,
একটাকে বলছি আমরা বিভাজন পদ্ধতি, যাকে ডিসপারশন মেথড, ডিসপারশন মেথড। আর একটাকে বলছি কন্ডেনসেশন বা সংঘন ঘনীভবন পদ্ধতি। কন্ডেনসেশন নামটা শুনলেই বুঝতে পারবে যে কিভাবে তৈরি হচ্ছে। বিভাজন পদ্ধতি আর কন্ডেনসেশন পদ্ধতি বা ঘনীভবন পদ্ধতি। প্রথমে বলছি বিভাজন পদ্ধতি। বিভাজন মানে কি? কি মনে হচ্ছে বিভাজন মানে কি? আলাদা করা, কোনো কিছুকে আলাদা করা। ডিসপারশন করা মানে আলাদা করা। এখন কি হয়, ডিসপারশন পদ্ধতির দুটো ভাগ বলেছে, একটা বলেছে যান্ত্রিক বিভাজন পদ্ধতি আর একটার নাম হচ্ছে পেপটাইজেশন। ডিসপারশন দু রকম টাইপের হয়। এক, যান্ত্রিক পদ্ধতি, মেকানিক্যাল ডিসপারশন। আর এটাকে বলছি পেপটাইজেশন। স্টার দিয়ে রাখবে পেপটাইজেশনটা। যান্ত্রিকটা খুব মজার একটা প্রসেস। একটা মেশিন আছে বা একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে কলয়েডাল মিল। কলয়েডাল মিল, এমনি যে কোনো কেউ মিল দেখেছো? মানে ধান ভাঙার মিল বা গম ভাঙার মিল, আটা তৈরি করার মিল দেখেছো কেউ? সবাই দেখেছি বলো। যেখানে এখানে আটা তৈরি হচ্ছে, তুমি যদি সেখানে যাও দেখবে একটা মেশিন আছে এরকম করে বড় একটা খাপ থাকে। সেই খাপের মধ্যে কি হয়, ছবিটা এত ভালো আমি আঁকি, আজকে হচ্ছে না। এখানে এখানে তুমি গম দিয়ে দিলে এরকম একটা ছোট করে জায়গা যাবে, দিয়ে তারপরে এখানে একটা মেশিন থাকবে, মেশিনের পর এরকম করে আটা বেরিয়ে যাবে। এই যে ভেতরে যে জিনিসটা থাকে সেখানে কি থাকে জানো তো? এইটাকে পিষে দেওয়ার একটা জিনিস থাকে, চাকা থাকে। সেই চাকাটা কি করে, উল্টো দিকে রোটেট হয়। আর ওইখানে যখনই কোনো কিছু মেটেরিয়াল যায় সেটাকে পিষে মিহিন করে দেয়। এটা তো যে কোনো মিলের কথা বললাম, চাল ভাঙা বা গম ভাঙার মিল। কিন্তু কলয়েডাল মিলে কি হয়, এইখানে ভেতরে দুটো চাকা থাকে, দুটো লোহার চাকা থাকে, আর সেগুলো পুরো প্রায় অ্যাটাচ হয়ে থাকে। আর অপোজিট দিকে রোটেট করে। যেমন ওই যে আখের রস তৈরি করার মেশিন দেখেছো তো? সেই আখের রস তৈরি করার মেশিনের দুটো চাকা অপোজিট দিকে রোটেট করে, আর সেখানে আখ দিয়ে দিলে আখটাকে পিষে দেয়। এই কলয়েডাল মিলে কি হয়, কিছু দ্রবণ থাকে, সেই দ্রবণটার এর মধ্যে দেওয়া হয়। সেই দ্রবণটা কি, প্রলম্বন, সাসপেনশন। সাসপেনশনে কি থাকে, কণাগুলো বড় থাকে না ছোট থাকে? বিস্তৃত দশা বা ডিসপারশন ফেজের যে কণাগুলো থাকে সেগুলো বড় থাকে না ছোট থাকে? বড় থাকে। তাহলে এই ডিসপারশন ফেজের কণা বড় থাকে, ঠিক আছে? এই বড় বড় কণাগুলোকে যখন এই কলয়েডাল মিলে দেওয়া হয়, তখন কি করে, এই চাকার মাধ্যমে, এই মেশিনের মাধ্যমে এই কণাগুলোকে ছোট ছোট কণাতে পরিণত করে। ছোট ছোট মানে কোন আকৃতির মধ্যে চলে আসে, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে চলে আসে। তার মানে এটা কি হয়ে গেল, কলয়েড হয়ে গেল। তাহলে এই যে যান্ত্রিক বিভাজন, অর্থাৎ বড় বড় কণাগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট কণাতে পরিণত করে আর কলয়েড কণাতে পরিণত করে, সেপারেট করে দেয়। সেই জন্য এটাকে বলছি যান্ত্রিক বিভাজন। প্রলম্বন থেকে, সাসপেনশন থেকে অ্যাকচুয়ালি কলয়েড ফর্ম হচ্ছে। আর এই কলয়েড ফর্মেশন পদ্ধতিটা খুব ইজিলি, খুব সহজেই করা যায়। এখান থেকে কি কি তৈরি করা যায়, যেমন ছাপা কালি তৈরি করা যায়, পেন্ট তৈরি করা যায়, তারপরে লুব্রিকেন্ট পদার্থ আছে, কিছু পিচ্ছিল কারক পদার্থ তৈরি করা যায়। আন্ডারলাইন করে রাখবে যান্ত্রিক বিভাজন পদ্ধতিতে কি কি কলয়েড তৈরি করা যায়। ছাপার কালি আন্ডারলাইন করে রাখলেই হবে। তারপর বললাম রং বা পেন্ট, এগুলো তৈরি করা যায়। পেপটাইজেশনটা ইম্পর্টেন্ট, আর স্টার দিয়ে রাখো, পরীক্ষায় এইটাই দেয়, দিলে এইটাই দেবে পেপটাইজেশন প্রসেস কি। আচ্ছা, পেপটাইজেশন প্রসেসটা আমি একটু এইদিকে বলি।
কিরকম হবে পেপটাইজেশন? যেমন এটা সাসপেনশন থেকে মানে বড় কণাগুলোকে পিষে দিয়ে ছোট ছোট কণাতে পরিণত করলাম, দিয়ে কলয়েড তৈরি করলাম। এখানে কি হয়, এখানেও বড় কণা থাকে, সেই বড় কণাকে আমি কলয়েডে পরিণত করব। যেমন সদ্য প্রস্তুত FeOH হোল 3 অদক্ষেপ, অদক্ষেপ মানে বুঝতে পারছো প্রেসিপিটেশন, সেই অদক্ষেপ কিন্তু বড় বড় থাকে। এইখানে যেমন তোমাকে বলছি, দেখো তুমি যদি প্র্যাকটিক্যাল রুমে যাও আর সেই প্র্যাকটিক্যাল রুমে গিয়ে একটা দ্রবণ আছে, Fe3+ এর একটা দ্রবণ আছে, Fe3+, সেটা যে কোনো হতে পারে, Fe3+ আর SO4 হোল 3, মানে ফেরাস সালফেট হতে পারে, Fe2SO4 হোল 3 বা FeCl3 হতে পারে, যে কোনো একটা দ্রবণ নিয়েছো, মানে Fe3+ এর দ্রবণ নিয়েছো। সেই দ্রবণে তুমি যদি ড্রপারে করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তাহলে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইডের, এইদিকে বলতে পারি ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ করবে, এটা বাদামি বর্ণে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়লো মানে কি, নিচে থিতিয়ে পড়ে গেল, তাহলে এটা কি কলয়েড দ্রবণ? কোশ্চেন করছি, এটা কি কলয়েড দ্রবণ? এটা প্রলম্বনও নয়, কলয়েড দ্রবণও নয়, এটা হচ্ছে অদক্ষেপ। অর্থাৎ এখানে তরল আর কঠিন পদার্থটা আলাদা থাকবে, পুরো সেপারেট হয়ে থাকবে, নিচে পড়ে থাকবে, এটা অদক্ষেপ, এটাকে দ্রবণ বলবো না। এই যে সদ্য প্রস্তুত অদক্ষেপটা পেয়েছো, প্রেসিপিটেশনটা পেয়েছো, তুমি কি করলে, সেই প্রেসিপিটেটটাকে ভালো করে জলে ধুয়ে নিলে, আর তার সাথে ড্রপ অর্থাৎ এই যে FeOH হোল 3 এই অদক্ষেপের সাথে অ্যাড করতে শুরু করলে FeCl3, FeCl3 খুব অল্প, FeCl3 অ্যাড করা মানে কি Fe3+ অ্যাড করা। সেই Fe3+টা কি করবে, এই অদক্ষেপের সাথে অধিশোষিত হবে, অ্যাডজর্ব হবে। অ্যাডজর্ব যদি হয়ে যায়, তাহলে দেখো এই FeOH হোল 3 একটা আধান হয়ে যাবে। আধানটা কি হবে, FeOH হোল 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর বা থার্ড ব্র্যাকেটের ভেতরেই Fe3+, বই থাকলে বইতে দেখো, আমি ছবিটা এখানে আঁকছি, যে যে কণাটা তৈরি হবে সেই কণাটা এখানে লিখছি, FeOH হোল 3 আর তার সাথে অধিশোষিত হবে Fe3+। তার মানে এখানে যে অদক্ষেপটা পেয়েছো, সেই অদক্ষেপের সাথে Fe3+ অ্যাড হতে শুরু করবে। আচ্ছা, Fe3+ যদি অ্যাড হয়, তাহলে দেখো চার্জড হয়ে গেল, ওই অদক্ষেপটা চার্জড হয়ে গেল। যদি চার্জড হয়ে যায়, তাহলে রিপালশন শুরু হবে, Fe3+ আর পাশের প্লাসের সাথে রিপালশন শুরু হবে। ফলে এই যে বড় অদক্ষেপটা ছিল, সেটা ছোট ছোট জিনিসে ভেঙে যাবে, ছোট ছোট পার্টিকেলে ভেঙে যাবে, ডিসপারশন হবে। যখনই ডিসপারশন হবে, কলয়েড ফর্ম হয়ে যাবে। তাহলে অদক্ষেপ থেকে কলয়েড প্রিপারেশন, এই পদ্ধতিটাকে বলছি পেপটাইজেশন। রিপিট করছি আবার থেকে, তাহলে সদ্য প্রস্তুত ফ্রেশলি প্রিপেয়ার্ড যদি কোনো অদক্ষেপ থাকে, সেই অদক্ষেপের সাথে তুমি যদি কোনো ইলেকট্রোলাইট দাও, ইলেকট্রোলাইট, আচ্ছা ইলেকট্রোলাইটটা যদি কমন আয়ন হয় তাহলে খুব ভালো হয়, তবে এটা মানে ফিক্সড নয় যে কমন আয়নই দিতে হবে। যেমন এখানে কমন আয়ন দিয়েছি, Fe3+ আয়ন দিয়েছি, তাহলে সদ্য প্রস্তুত অদক্ষেপের সাথে যখন ইলেকট্রোলাইট দেবে, যেটা কমন আয়ন থাকলে ভালো হয়, তখন কি হবে, সেই কমন আয়নটা বা সেই ইলেকট্রোলাইটের চার্জটা অ্যাডজর্ব হবে এই অদক্ষেপের সাথে। অ্যাডজর্ব যদি হয়, তাহলে পার্টিকেলটা চার্জড হয়ে যাবে। চার্জ যদি হয়ে যায়, তাহলে নিজেদের মধ্যে রিপালশন হবে, আর বড় কণাগুলো ছোট ছোট কলয়েড কণার আকার নেবে, আর কলয়েড সলিউশন তৈরি হবে। এই প্রসেসটাকে বলা হয় পেপটাইজেশন। আমি রিজনটাও বলে দিলাম কিভাবে পেপটাইজেশনটা হয়।
আচ্ছা, এরকম বললাম যে কমন আয়নটাই কিন্তু নিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। যেমন AlOH3, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যদি অদক্ষেপ নাও আর সেই অদক্ষেপের সাথে তুমি যদি HCl দিয়ে দাও, তাহলে কিন্তু কলয়েড ফর্ম হয়। তাহলে এটা কোনো ম্যান্ডেটরি নয় যে কমন আয়নই দিতে হবে, এখানে H+ গিয়ে অ্যাটাচ হবে, আর সেটাও কি হবে, ডিসপারশন হয়ে কলয়েড ফর্ম হবে। তাহলে পেপটাইজেশন কি জানবে, ডেফিনেশন লিখবে পেপটাইজেশনে। আচ্ছা, যে ইলেকট্রোলাইটটা অ্যাড করছো বা যে মেটেরিয়ালটা যে সাবস্টেন্সটা অ্যাড করলে এই পেপটাইজেশন হচ্ছে তাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। পেপটাইজিং এজেন্ট বাংলায় বলা হয় অপলয়ক, আর এটাকে বলা হয় অপলয়ন। আমি অপলয়ন বলি না, পেপটাইজেশনটাই বলি, আর পেপটাইজিং এজেন্ট বলি এটাকে, পেপটাইজিং এজেন্ট। তাহলে বুঝতে পেরে গেছি পেপটাইজিং এজেন্ট কি, পেপটাইজেশন কি, আর পেপটাইজেশনের কারণ কি। তাহলে দুটো প্রসেস বললাম, ডিসপারশন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কলয়েড সাবস্টেন্স বা কলয়েড দ্রবণ তৈরি হয়। নেক্সট আসছি ঘনীভবন বা কন্ডেনসেশন প্রসেস। এটা অনেকগুলো প্রসেস এক্সাম্পল আছে বা অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে যেগুলো দরকার সেগুলো বলবো। একদম প্রথমে যে টাইপটা আছে, দেখো ঘনীভবন মানে কি, ছোট ছোট কণাগুলোকে কলয়েড কণা পরিণত করবে, অর্থাৎ ট্রু সলিউশন থেকে কলয়েড সলিউশন তৈরি হবে। এখানে একটা ট্রু সলিউশন থেকে কলয়েড সলিউশন তৈরি হবে, আর ওইখানে কি হচ্ছিল, প্রলম্বন থেকে কলয়েড সলিউশন তৈরি হচ্ছিল, মানে বড় কণা থেকে কলয়েড তৈরি হচ্ছিল বা অদক্ষেপ থেকে কলয়েড তৈরি হচ্ছিল। তাহলে আমি একটা ট্রু সলিউশনের এক্সাম্পল দিচ্ছি, বা প্রথম প্রসেস যেটা, সেই প্রসেসের নাম বলছি ব্র্যাডির আর্গ পদ্ধতি, BREDIG', ব্র্যাডিক্স ARC, আর্ক মেথড। পরীক্ষায় কোশ্চেন দেয় দেখেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একবার দিয়েছিল MCQ হিসাবে, যে ব্র্যাডিস আর্গ মেথডে কোন নিচের কোন কলয়েডটি তৈরি করা হয়, দিয়ে অপশন দিয়েছিল ABCD করে, যেমন জিলেটিন, তারপরে বললো ছাপাকালি, তারপরে বললো ফেরিক হাইড্রোক্সাইড সল। এই যে ফেরিক হাইড্রোক্সাইড সল, সেটা কিন্তু একটু আগেই বললাম পেপটাইজেশনের মাধ্যমে তৈরি হয়, পরীক্ষায় দেয় কিন্তু। আর আছে গোল্ড সল, গোল্ড সল। এই যেমন ব্র্যাডিক্স আর্ক পদ্ধতিতে যে সলগুলো তৈরি করা হয় তার মধ্যে হচ্ছে গোল্ড সল, AU সল, সিলভার সল, প্লাটিনাম সল। মেনলি মেটালের যে সলগুলো হয়, দ্রাবক বিকর্ষী ইনঅর্গানিক সাবস্টেন্স হয়, আর ধাতব যে ধাতব সল, সেই সলগুলো তৈরি হয় ব্র্যাডিক্স আর্ক মেথডে। মেথডটা শুনে নাও কিভাবে তৈরি হয়। আচ্ছা, এইখানে তুমি যে সলটা তৈরি করবে, সেই ধাতু, সেই মেটালের তড়িৎদ্বার নেবে, দুটো তড়িৎদ্বার, বা সেই ধাতুর প্রলেপ দেওয়া একটা তড়িৎদ্বার নিয়ে নেবে না। গোল্ডের তড়িৎদ্বার তো নেওয়া সম্ভব নয় বা দাম বেশি, তাহলে তুমি একটা ইলেকট্রোডের মধ্যে গোল্ডের প্রলেপ দিয়ে দিয়েছো, বা প্লাটিনামের প্রলেপ দিয়ে দিয়েছো, বা সিলভারের প্রলেপ দিয়ে দিয়েছো, আর সেটাকে যুক্ত করেছো কারেন্টের সাথে বা ব্যাটারির সাথে, এইটা মানে গোল্ড সল তৈরি করেছো, তাহলে গোল্ডের তড়িৎদ্বার নিয়েছো। এখন সেই তড়িৎদ্বার দুটোকে কাছাকাছি নিয়ে এসে তুমি যদি হাই ভোল্টেজ দাও, হাই ভোল্টেজ, তাহলে এইখানে একটা স্পার্ক সৃষ্টি হবে, যেটাকে আর্ক বলছি, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে। এই যে তড়িৎ স্ফুলিঙ্গ যখন সৃষ্টি হবে, তখন অ্যাকচুয়ালি কি হবে, এই যে তড়িৎদ্বারটা যে ধাতু দিয়ে তৈরি, মানে গোল্ড দিয়ে তৈরি, তাহলে গোল্ডের একটা বাষ্প তৈরি হবে এখানে, গোল্ডের ভেপার তৈরি হবে। এত বেশি কারেন্ট পাঠালে ফলে দেখো না, চিরিক চিরিক করে আওয়াজ দেয়, আর বাষ্প ধোঁয়া তৈরি হয় না, ধোঁয়া তৈরি হয়ে যাবে না, সেই ধোঁয়াটা কি গোল্ডের। এখন যখনই গোল্ডের ধোঁয়াটা তৈরি হবে, তার আগেই এই জিনিসটা তৈরি করা আছে, আমি পরে আঁকছি ছবিটা। এখানে একটা দ্রবণ দেওয়া আছে, সেই দ্রবণের মধ্যে এটা ডুবিয়ে রাখা আছে,
আর তার নিচে আরেকটা বড় বিকারের মধ্যে আইস রেখে দিয়েছো ঠান্ডা করার জন্য, আইস কিউব। তাহলে যখনই এই বাষ্পটা তৈরি হবে সঙ্গে সঙ্গে এই দ্রবণটা কি করবে, তাকে ঠান্ডা করে কলয়েড দ্রবণে পরিণত করে দেবে। আর এখানে একটা কলয়েডের স্টেবিলিটি দেওয়ার জন্য একটা সাবস্টেন্স দেওয়া থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া থাকে। ও কি করে, যে কলয়েডটা তৈরি হচ্ছে তাকে স্টেবিলিটি দেয়। তাহলে এই যে মেথডে আমি কলয়েড তৈরি করলাম, একে বলছি ব্রাডিক্স আর্গ মেথড। এখান থেকে কি তৈরি করা হয়, গোল্ড বা সিলভার বা প্লাটিনাম বা যে কোনো ধাতব সল তৈরি করতে পারবে তুমি এই প্রসেসের মাধ্যমে। আচ্ছা, নেক্সট প্রসেস হচ্ছে সলভেন্ট এক্সচেঞ্জ মেথড। 2 নম্বর, সলভেন্ট এক্সচেঞ্জ, যাকে বলছি দ্রাবক বিনিময় পদ্ধতি। এটা খুব ইন্টারেস্টিং একটা মেথড, এটা তুমি বাড়িতেও চেষ্টা করতে পারো। তুমি কি করলে, যে সলটা তৈরি করবে, যে কলয়েড দ্রবণ তৈরি করবে, তার একটা ট্রু সলিউশন তৈরি করলে। যেমন সালফার, সালফারকে যদি জলে দ্রবীভূত করি, তাহলে কি জলে সে দ্রবীভূত হবে? কোশ্চেন করলাম, হবে না। কিন্তু অ্যালকোহলে যদি দ্রবীভূত করি তাহলে হয়ে যাবে। অ্যালকোহলে যদি দ্রবীভূত, তাহলে প্রকৃত দ্রবণ তৈরি করলো সালফারের। এবার এই সালফারের যে প্রকৃত দ্রবণ তুমি নিয়ে নিয়েছো, তার মধ্যে অন্য একটা সলভেন্ট অ্যাড করবে, যে সলভেন্টে এই সালফার বা সেই কলয়েডটা অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য। তাহলে যদি জল যোগ করি, এখানে যদি ওয়াটার যোগ করে দিই, তাহলে এই যে অ্যালকোহলের প্রকৃত দ্রবণ ছিল তার সঙ্গে বেশি পরিমাণে যদি জল যোগ করে দিই এক্সেস, তাহলে একটা কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে। কারণ কি, সালফার তো জলে দ্রবীভূত হয় না, অ্যালকোহলে দ্রবীভূত হয়েছিল, কিন্তু যখনই বেশি পরিমাণে সালফার দেবে, তখন কি হবে, ট্রু সলিউশন থেকে বেরিয়ে জলে যখন চলে আসবে, সে কলয়েড ফর্ম করে দেবে। তাহলে এই প্রসেসটাকে বলছি সলভেন্ট এক্সচেঞ্জ প্রসেস। যেমন আমি তোমাকে এটা উল্টো করেও বলতে পারি, NaCl জলে দ্রবীভূত করে রেখেছো, তাহলে একটা প্রকৃত দ্রবণ তৈরি হয়েছে। তুমি এইখানে কি দিলে NaCl এর কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে? বলো, বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম, বেনজিন সলিউশন যদি দিয়ে দাও প্রচুর পরিমাণে, তাহলে হয়ে যাবে। বা অ্যালকোহল সলিউশন দিয়ে দিলেও NaCl এর কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে এটা বলছি সলভেন্ট এক্সচেঞ্জ পদ্ধতি। এছাড়া আরো অনেক কেমিক্যাল পদ্ধতি আছে, বইতে দেওয়া আছে, বই যদি কারো থাকে দেখে নাও, কেমিক্যাল মেথডস। এই মেথডস গুলো আমি সব বলবো না, শুধু পড়ে নিতে বলবো। তার মধ্যে তুমি পড়বে, দেখবে বিজারণ ধর্মর সাহায্যে আছে, বিজারণ মেথড, রিডাকশন মেথড, অক্সিডেশন মেথড, জারণ পদ্ধতি, বিনিময় বিক্রিয়া, হ্যাঁ, তারপরে আছে আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি। তুমি এই 4টে পড়বে। একটা দেখবে গোল্ডের একটা রিয়াকশন আছে, AuCl3, তার সাথে SnCl2 দিয়েছো, এটা দিয়ে দিতে পারি, বা ফর্মালডিহাইড দিয়েও, ফর্মালডিহাইডের সাথে বিজারণ করতে পারি। এটা রিডাকশন একটা মেথড, রিডাকশন। এখানে গোল্ড সল তৈরি হয়, আমি বেশি ডিটেলসে লিখছি না। একটা মেথড করলে, আর একটা করলে কোনটা, তুমি সালফার সল তৈরি হয়েছে দেখবে জারণ পদ্ধতির সাহায্যে, অক্সিডেশন মেথডের সাহায্যে। তার নিচেই আছে, কার সাথে কার রিয়াকশন করেছো, H2S আছে, ব্রোমিন আছে, সেই ব্রোমিনের, না এটা করো, H2S এর সাথে ডাইরেক্ট করে দাও। H2S এর সাথে তুমি লঘু HNO3 দিয়ে দিয়েছো, তাহলে সালফার সল তৈরি হয়ে গেছে। এই ছোট করে রিয়াকশনটা লিখলাম, হ্যাঁ, এই দুটো করলে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখা মানে অক্সিডেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখা মানে অক্সিডেশন বোঝাচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে H লেখা মানে রিডাকশন। আচ্ছা, এছাড়া আরেকটা যে দেখবে আর্সেনিক সালফাইডের প্রস্তুতি, আর্সেনিক সালফাইড সল। আর এদের কালার গুলো একটু মনে রাখবে তো, গোল্ড সল হচ্ছে রেড কালার, সালফার সল ইয়েলো কালার, আর্সেনিক সালফাইড হচ্ছে ইয়েলো কালার। এগুলোই দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নেই। সিলভারটা মনে হয় ইয়েলো কালারই হয়, সিলভার সল। তবে সিলভার আয়োডাইড সল আছে, আর সিলভার আয়োডাইডটাই করবে।
আর্সেনিক সালফাইডটা করবে, আর্সেনিক অক্সাইড নিয়ে নিলে, তার সাথে নিয়ে নিলে H2S, তৈরি হবে AS2S3, এই সল, এটা করে নেবে। আর একটা আছে সিলভার আয়োডাইডের সল, সিলভার নাইট্রেট নিয়েছি, KI দিয়েছি, তৈরি হয়েছে AgI সল। এই 4টে রিয়াকশন শুধু পড়বে, আর পড়ার দরকার নেই। আদ্র বিশ্লেষণটা রিডিং করে নেবে। আচ্ছা, কলয়েডের প্রস্তুতি হয়ে যাবার পর কলয়েডের বিশুদ্ধিকরণে যাব আমরা। কলয়েডের বিশুদ্ধিকরণ বা পিউরিফিকেশন অফ কলয়েড, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট আছে। পিউরিফিকেশন আমি শেষে, চ্যাপ্টারটা শেষ হওয়ার পর সাজেশন করে দেবো, কলয়েড থেকে সাজেশন করে দেবো, এত বেশি পড়তে হবে না। আচ্ছা, পিউরিফিকেশন অফ কলয়েড মানে কলয়েডকে বিশুদ্ধ করবে, তার মানে কলয়েডের মধ্যে অপদ্রব্য থাকতে হবে। এটা মানে কলয়েডের একটা দ্রবণ আছে, কলয়েড সলিউশন আছে। আর এর মধ্যে যদি অপদ্রব্য বলি, অ্যাকচুয়ালি মনে রাখবে কলয়েডের ইমপিউরিটি মানে কি, ক্রিস্টালয়েড। ফর কলয়েড ইমপিউরিটি ইজ ক্রিস্টালয়েড। তাহলে কলয়েডের মধ্যে যদি কেলাস পদার্থ বা ক্রিস্টালয়েড যুক্ত থাকে, তাহলে তাকে বলবো ইমপিওর কলয়েড, অবিশুদ্ধ কলয়েড। তার মানে কলয়েডে পিউরিফিকেশন মানে কি, কলয়েড দ্রবণ থেকে ক্রিস্টালয়েডকে আলাদা করা। যেমন খুব ভালো একটা এক্সাম্পল, আমাদের শরীরের মধ্যে এই একটা সিস্টেম আছে, কলয়েডকে পিউরিফাই করা হয়, মানে ব্লাড, রক্ত, ব্লাড কিন্তু কলয়েড সলিউশন। আর এই কলয়েড সলিউশনের মধ্যে ইমপিউরিটি কি থাকে, ব্লাডের মধ্যে ইমপিউরিটি কি থাকে, ব্লাডের মধ্যে ইমপিউরিটি থাকে, ইমপিউরিটি হচ্ছে যে ক্রিস্টালয়েড গুলো থাকে, অর্থাৎ ব্লাডের মধ্যে ইমপিউরিটি বলতে ক্রিস্টালয়েড, যে যেমন NaCl, KCl, হ্যাঁ, তারপরে ইউরিয়া, চিনি, সুগার, এগুলো ইমপিউরিটি। আর এইটাকে কে সেপারেট করে জানো তুমি, কে সেপারেট করে? ব্লাডে যে ইমপিউরিটি আছে সেটাকে কে সেপারেট করে, এই যে ইমপিউরিটি ক্রিস্টালয়েড গুলোকে কে আলাদা করে, যেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে চলে আসে? কিডনি। কিডনি কি করে? কিডনি ফিল্টারের মতো কাজ করে, আমাদের ব্লাডকে পিউরিফাই করার কাজে লাগে, বা পিউরিফিকেশন অফ ব্লাড করে। এটাকে বলা হয় ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ। ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস কি, পরীক্ষায় কোশ্চেন দেয়। আর ডায়ালাইজার কি, এটাও কোশ্চেন দেয়। যে পদ্ধতির সাহায্যে তুমি পার্চমেন্ট কাগজ বা সেলোফেন দ্বারা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কলয়েডকে ক্রিস্টালয়েড জাতীয় পদার্থ থেকে পৃথক করো, তাকে বলা হয় ঝিল্লি বিশ্লেষণ। আর যে যন্ত্রের সাহায্যে ঝিল্লি বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ঝিল্লি বিশ্লেষক বা ডায়ালাইজার। তার মানে পার্চমেন্ট পেপার, মনে আছে আমি আগের দিনও বলেছিলাম, পার্চমেন্ট পেপার কাকে বলে? যেখান থেকে কলয়েড কণা পাস করতে পারে কি পারে না, বলো? পারে না। পার্চমেন্ট পেপার দিয়ে কলয়েড বেরোতে পারে না। ক্রিস্টালয়েড বেরোতে পারে? ক্রিস্টালয়েড পারে। তাহলে আমি যদি পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে একটা মিক্সচার সলিউশনকে পাস করাই, তাহলে দ্রবণে কে বেরিয়ে চলে আসবে? ক্রিস্টালয়েড সলিউশন বেরিয়ে চলে আসবে না কলয়েড বেরিয়ে চলে আসবে? ক্রিস্টালয়েড বেরিয়ে চলে আসবে। সলিউশন চলে আসবে, আর এইখানে কি থেকে যাবে? কলয়েড থেকে যাবে। তাহলে সেপারেট হয়ে গেল। তাহলে এই প্রসেসটাকে বলছি ঝিল্লি বিশ্লেষণ। আর এই এই যে যন্ত্রটা বলছি, যে ফিল্টার পেপার বলি বা যাই বলি বা কিডনি বলি, সেটাকে বলছি ডায়ালাইজার বা বিশ্লেষক, ঝিল্লি বিশ্লেষক। তাহলে একটা মেথড দেখাচ্ছি কিভাবে ক্রিস্টালয়েড আর কলয়েডকে আলাদা করা যায়। একটা বেল জার নিয়েছি, কনিক্যালের মতো দেখতে, সেই কনিক্যালটার নিচের দিকে, বেল জারের নিচের দিকে একটা পার্চমেন্ট পেপার লাগিয়ে দিয়েছি, টান টান করে পার্চমেন্ট পেপার লাগিয়েছি এইখানটায়।
কাগজ। আর এর মধ্যে মিক্সচার দিয়েছি কলয়েডের একটা মিক্সচার। সেটা বলে দিই যে কি কি দিয়েছি, মানে স্টার্চ দিয়েছি, স্টার্চ তো কলয়েড, আর তার সাথে দিয়েছি NaCl ক্রিস্টালয়েড মিক্সচার দিয়েছি এখানটা। আর এটা একটা বেলের মাধ্যমে আটকে রেখেছি, এখানে ঝুলিয়ে রেখেছি, বেঁধে রেখেছি। আর এই পুরো সলিউশনটাকে একটা বিকারের মধ্যে রেখে দিয়েছি। সেই বিকারে কি রেখেছি, পিওর বা ডিস্টিল ওয়াটার রেখে দিয়েছি, পাতিত জল, ডিস্টিল ওয়াটার। এখন দেখো এই যে পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপার, এই যে সলিউশনটা আছে, মিক্স সলিউশন আছে কলয়েড আর ক্রিস্টালয়েডের, এখান থেকে কোন কণাগুলো জলের মধ্যে চলে আসবে বলো দেখি? যেটা ক্রিস্টালয়েড, যেমন এখানে যদি মিক্সচারটা হয় স্টার্চ আর NaCl, তাহলে কে চলে আসবে? NaCl চলে আসবে, NaCl চলে আসবে। এখন তুমি এই সলিউশনটা থেকে যদি স্যাম্পেল নিয়ে, এই যে দ্রবণটা আছে, এই দ্রবণ থেকে যদি স্যাম্পেল নিয়ে টেস্ট করো, ক্লোরাইডের টেস্ট করো, Cl মাইনাসের টেস্ট, তাহলে পজিটিভ টেস্ট পাবে কি নেগেটিভ পাবে? পজিটিভ টেস্ট পাবে। কি হবে, কি দেবে? সিলভার নাইট্রেট দিয়ে দেবে, আর HNO3 দেবে, হোয়াইট প্রেসিপিটেট পাবে, AgCl এর হোয়াইট প্রেসিপিটেট। তাহলে বুঝতে পারছো যে এই সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে NaCl বা ক্রিস্টালয়েড চলে এসেছে। এখন তুমি যদি স্টার্চের টেস্ট করো, স্টার্চের টেস্ট কারো জানা আছে? স্টার্চকে কিভাবে টেস্ট করা হয়? স্টার্চকে টেস্ট করা হয় আয়োডাইড দিয়ে, আয়োডাইড। তুমি যদি এখানে আয়োডাইডের একটা সলিউশন নিয়ে নাও, তাহলে ব্লু কালারের কোনো টেস্ট পাবে না, ব্লু কালার পাবে না। আচ্ছা, স্টার্চের যে টেস্ট হচ্ছে, স্টার্চের সাথে আয়োডিন যদি দিয়ে দাও তাহলে ব্লু কালার হয়, কিন্তু এই সলিউশন যদি নাও তাহলে ব্লু কালার হয় না। তার মানে কি, স্টার্চ আসছে না আর ক্রিস্টালয়েড NaCl চলে আসছে। তাহলে এইভাবে যদি জলটাকে দু একবার পরিষ্কার মানে চেঞ্জ করতে থাকো, তাহলে এইখানে যে স্টার্চ আর NaCl এর মিক্সচার আছে, প্রায় সমস্ত NaCl বেরিয়ে চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখবে, যদি তুমি কমপ্লিট পিউরিফিকেশন করে দাও, তাহলে সেই কলয়েডটা আনস্টেবল হয়ে যাবে, সেই কলয়েডটা প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে মনে রাখবে একটা কথা, যে কলয়েডের স্টেবিলিটি দেওয়ার জন্য অল্প ইমপিউরিটি মানে ক্রিস্টালয়েড থাকা দরকার আছে। যদি পুরোপুরি পিউরিফিকেশন করে দাও, তাহলে সেই কলয়েডের স্টেবিলিটি কমে যায়, স্টেবিলিটি কমে যায়, প্রেসিপিটেট পড়ে যায়, কলয়েড সলিউশনটা আর কলয়েড থাকে না, দ্রবণে অধক্ষেপ পড়ে যায়। তাই একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্রিস্টালয়েডকে আলাদা করবে, সেই ক্রিস্টালয়েডকে সেপারেট করার পর কলয়েডটাকে পিওর কলয়েড বলবো আমরা, বা স্টার্চকে পিওর স্টার্চ বলছি। কিছু ইম্পিউরিটি থেকেই যাবে ওর মধ্যে। আর একটা জিনিস মনে রাখবে, যে যদি তুমি এই সেপারেশন টেকনিকটাকে তাড়াতাড়ি করতে চাও, তাড়াতাড়ি, তাহলে আরেকটা প্রসেস আছে, সেটাকে বলছি ইলেকট্রোডায়ালাসিস, তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ, মানে তড়িতের সাহায্য নেবো আমি। ইলেকট্রো ডায়ালাইসিস কি হয়, এখানে একটা মেশিন নেওয়া হয়, যেটা এরকম দেখতে অনেকটা। সেই এই জারের যে দুদিকে অর্ধভেদ্য পর্দা নেওয়া হয়, এই অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কলয়েড যেতে পারবে না, বা পার্চমেন্ট পেপারও বলতে পারি, সেখান দিয়ে কলয়েড যেতে পারবে না, ক্রিস্টালয়েড যেতে পারবে। তাহলে এখানে মিক্সচার দ্রবণটা নিয়েছো, না Na+Cl মাইনাস, আর স্টার্চ নিয়েছো। এবার এইটাকে কি করেছো, একটা তড়িৎ বিশ্লেষ্য বা একটা সেল এর মধ্যে রেখে দিয়েছো, যেখানে ক্যাথোড আর অ্যানোড বা তড়িৎদ্বার আছে দুটো, সেই তড়িৎদ্বার দুটোকে ব্যাটারির সাথে যুক্ত করে রেখেছো। এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, তাহলে দুটো তড়িৎদ্বার, ইলেকট্রোড। ঠিক আছে, এবার তুমি যদি, এটা দ্রবণ আছে না সলিউশন আছে,
এখন তুমি যদি তড়িৎ ব্যাটারির সাথে যুক্ত করে দাও, এটাকে ব্যাটারির সাথে যুক্ত করে দাও, তাহলে কি হবে? এটা এটা ক্যাথোড, এটা অ্যানোড। এখানে যে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, সেই ক্যাটায়ন আর অ্যানায়ন মানে Na+ আর Cl- তাড়াতাড়ি কি হবে, এইখান থেকে বেরোতে শুরু করবে। এই যে অর্ধবেদ্য পর্দা বা পার্চমেন্ট পেপার আছে, সেখান থেকে বেরোতে শুরু করবে তাড়াতাড়ি, আর দ্রবণে মিশতে শুরু করবে, সলিউশনে মিশতে শুরু করবে। তাহলে এই মিক্সচারটা তাড়াতাড়ি পিউরিফাই হয়ে যাবে, মানে কলয়েড থেকে যাবে আর ক্রিস্টালয়েড গুলো বেরিয়ে চলে যাবে। তাহলে এই যে প্রসেসটা, একে বলছি আমরা তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়। আচ্ছা, এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি মনে হচ্ছে তোমাকে, কি হতে পারে? এখানে কি সমস্ত ধরনের কলয়েডের সাথে সমস্ত ধরনের ক্রিস্টালয়েড যুক্ত থাকলে কি আলাদা করতে পারবে, না বিশেষ প্রকৃতির ক্রিস্টালয়েড হতে হবে? যদি ক্রিস্টালয়েডটা ইউরিয়া হয় বা সুগার হয়, চিনি, তাহলে কি এই প্রসেসের সাহায্যে তুমি পৃথক করতে পারবে? তাড়াতাড়ি হবে? চিনি বা ইউরিয়া এগুলো তো হচ্ছে নন আয়নিক, তাই না? আয়নিক নয় এরা, তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, নন ইলেকট্রোলাইট থাকলে তুমি করতে পারবে না এই প্রসেসের মাধ্যমে। নন ইলেকট্রোলাইটকে সেপারেট করতে পারবে না এই প্রসেসের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আর ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার ব্যবহার তো আছে। ভেবে নাও কোনো মানুষের যদি কিডনি খারাপ হয়ে যায়, তাহলে কৃত্রিম কিডনি বা হিমোডাইলাইজারের ব্যবহার করা হয়। বা বর্তমানে সমুদ্র জল, সমুদ্র জল থেকে, সি ওয়াটার, বিশুদ্ধ জল প্রস্তুত করা হচ্ছে, এই প্রসেসের মাধ্যমে করা যেতে পারে, ঠিক আছে? মানবদেহে কিডনি কিন্তু একটা এই ঝিল্লি বিশ্লেষক হিসাবেই কাজ করে। তাহলে এটা হয়ে গেল ঝিল্লি বিশ্লেষক বা ডায়ালিসিস বা ডায়ালাইজার। আচ্ছা, এরপর আছে কলয়েডের ধর্ম। বলেওছিলাম যে কলয়েডের ধর্ম আমরা আলাদা করে পড়বো, যেমন পার্থক্যগুলো করছিলাম। কলয়েডের ধর্ম, প্রপার্টিজ অফ কলয়েড। সব প্রপার্টি বলবো না আজকে, শুধু ভৌত ধর্মগুলো বলবো। ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিগুলোই বলবো, হ্যাঁ। প্রথম যে ধর্মটা আছে সেটাকে বলছি বর্ণ, কলয়েডের বর্ণ। এটা একটু পড়বে, বাকিগুলো রিডিং পড়বে। ভৌত ধর্মের মধ্যে এটাই দেয় শুধু, যদি দেয়। আচ্ছা, বর্ণ। আচ্ছা, বলে দিই যে দ্রাবক আকর্ষী কলয়েডের ধর্ম আর দ্রাবক বিকর্ষী কলয়েডের ধর্মের একটু পার্থক্য আছে। বলছি একটু পার্থক্য, বলছি বেশি পার্থক্য আছে, মিলটাই কম আছে। এখানে বিশেষ করে দ্রাবক বিকর্ষী কলয়েডের ধর্মই বলবো, তবে দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী যেখানেই বলবো আমি বলে দেবো যে কোনটা কিরকম ভাবে আচরণ করবে বা কার ধর্ম কিরকম। যেমন প্রথমে বর্ণ বলে দিই। বর্ণের ক্ষেত্রে বলি, বিশেষ বিশেষ কলয়েড কণা আছে যাদের বিভিন্ন ধর্ম বর্ণ আছে। যেমন গোল্ড সল যদি হয়, সেই গোল্ড সলের কালারটা হচ্ছে পিঙ্ক বা রেড, পিঙ্ক বা রেড, রেড কালারই বলা হয়। আচ্ছা, সিলভার সল, সেই সিলভার সলের কালার সাধারণত যেটা হচ্ছে ইয়েলো কালার। এরকম বিভিন্ন কলয়েডের কালার আছে। এই কলয়েডের কালারের কারণটা কি শুনে নাও, এটাই মেন জায়গা এখানে। কলয়েডের কারণটা কি? বর্ণের কারণ, এই যে কলয়েড কণাগুলো আছে, সেই কণাগুলোতে যখন সূর্যরশ্মি এসে পড়ে বা সাদা রশ্মি এসে পড়ে, তাহলে সে কিছুটা শোষণ করে, অ্যাবজর্ব করে, আর কিছুটা প্রতিফলন করে, রিফাল রিফ্লেকশন হয়, রিফ্লেকশন, প্রতিফলন। তাহলে এই যে কণাটা আছে, সেই কণার, কলয়েড কণার ব্যাসার্ধের উপর নির্ভর করে যে সে কি তরঙ্গ দৈর্ঘ্য বা কত ছোট বা কত বড় তরঙ্গ দৈর্ঘ্য অ্যাবজর্ব করে, মানে প্রপোর্শনাল। তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত তরঙ্গ দৈর্ঘ্য কার সাথে প্রপোর্শনাল? কলয়েড দ্রবণের ব্যাসার্ধের সাথে প্রপোর্শনাল। অর্থাৎ যদি কলয়েড কণার দ্রবণের ডিসপারশন ফেজের কণাগুলো ছোট আকৃতির হয়, তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্য বা ছোট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, তাহলে বড় তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরণ করবে, প্রতিফলন করবে।
আর যদি কলয়েডের কণাগুলো একটু বড় ধরনের হয় তাহলে সে বড় তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে দেবে। তাহলে একটু আমাকে বুঝে বলো দেখি, যে গোল্ড সল্টটা রেড কালার দেখছি, রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি না ছোট না বড়? রেড বড়, বড়। রেড হচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গোল্ডের যে কণাগুলো আছে সেই কণাগুলো যে শোষণ করছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কি ছোট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে? তাহলে কলয়েডের কণা মানে গোল্ড সলের কণাগুলো আকারে ছোট, ব্যাসার্ধগুলো ছোট, ব্যাসগুলো ছোট। আর যদি এই গোল্ডের কণাটা আকারে বড় হতে শুরু করে, অর্থাৎ কোনো কারণে যদি গোল্ডের চারিপাশে অধিশোষণ ঘটতে শুরু করে, তাহলে সেটা বড় গোল্ডের কণায় পরিণত হয় আর কালারটা ব্লু কালার হয়ে যায়। ব্লু কালার কখন হবে? যদি তোমার এর চারিপাশে অন্য কণা এসে বড় করে দেয় একে, অর্থাৎ অধিশোষণ ঘটে গিয়ে যদি বড় হয়ে যায়, তাহলে সেই পিঙ্ক থেকে ব্লু হয়ে যাবে। এই ঘটনাটা পরে আলোচনা করব খুব ভালোভাবে। তাহলে যেরকম কণার আকার থাকবে সেরকম তার বর্ণ হবে। এটা হয়ে গেল। না, এটাকে টিন্ডাল ইফেক্ট বলে না। টিন্ডাল ইফেক্ট তো আলোক ধর্ম, এটা আলাদা, এটা বর্ণ। আচ্ছা, এছাড়া কলয়েডের আকার আছে, কত রকমের সাইজ বা শেপের হতে পারে সেটা একটু রিডিং পড়ে নেবে বই থেকে। রড লাইক হয়, ডিস্ক লাইক হয়, থালার মতো দেখতে হয়, বা দণ্ডাকার হয়। আচ্ছা, কলয়েডের ঘনত্ব, এটা একটু বই থেকে পড়বে, আমি বলে দিচ্ছি। কলয়েডের ডেনসিটি আর কলয়েডের সারফেস সান্দ্রতা, ভিসকোসিটি, দু ধরনের হয়। দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে আলাদা হবে, দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে আলাদা হবে। এখানে যে পয়েন্টটা বলেছে দেখবে, এখানে এখানে ছোট করে আমি বলে দিচ্ছি পয়েন্টটা, বেশি পাতা নষ্ট করছি না এটার জন্য আমি। দেখবে এখানে আছে ধর্ম, ল অফ মিক্সচার, ল অফ মিক্সচার। কারণ আমি যদি বাদ দিয়ে যাই তাহলে তোমরা পরের দিন এই কোশ্চেনটা করবে স্যার ল অফ মিক্সচার কি। দ্রবণের একটা ধর্ম আছে, সেই ধর্মটাকে বলছি মিশ্রণের সূত্র বা ল অফ মিক্সচার। এখন তুমি একটা দ্রাবক বিকর্ষী কলয়েড নিয়েছো, লায়োফোবিক কলয়েড। সেই দ্রাবক বিকর্ষী কলয়েড এই ল অফ মিক্সচারকে মেনে চলে, মিশ্রণের সূত্রকে মেনে চলে। অর্থাৎ দ্রাবক বিকর্ষী কলয়েডের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিসপারশন ফেজ আর একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। যদি ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের ধর্মটা কলয়েড এর ধর্মের সাথে মিলে যায় বা সমষ্টি হয়, কলয়েড এর ধর্ম, এই কলয়েডের ধর্ম আর ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের ধর্ম যদি মিলে যায় বা একই থাকে, তখন তাকে বলিস যে মিশ্রণের সূত্র মেনে চলছে। যেমন বোঝাচ্ছি, ডিসপারশন ফেজের সান্দ্রতা আর ডিসপারশন মিডিয়ামের সান্দ্রতা যা হবে, এদের যে সমষ্টি হবে, আর কলয়েডের যে সান্দ্রতা সেটাও যদি একই রকম হয় বা প্রায় একই রকম হয়, তাহলে সে সূত্র মেনে চলছে। আর যদি ডিসপারশন ফেজের সান্দ্রতা, ডিসপারশন মিডিয়ামের সান্দ্রতা আর কলয়েডের সান্দ্রতা আলাদা হয়, তাহলে সে মিশ্রণের সূত্র মেনে চলছে না। আর একটা উদাহরণ দিয়ে বলি, তুমি ডিসপারশন ফেজ এর ভলিউম নিয়েছো 10 ml আর ডিসপারশন মিডিয়ামের ভলিউম নিয়েছো 20 ml, আর যে কলয়েড দ্রবণটা তৈরি করেছো সেই কলয়েড দ্রবণ প্রায় 30 ml তুমি দেখছো ভলিউম, তার মানে এদেরকে যোগ করলে এই ভলিউমটাই পাও, তাহলে সে মিশ্রণের সূত্র মেনে চলছে। আর যদি এরকম হয়ে যায় যে ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম এর যা ভলিউম ছিল 10 ml 20 ml তার থেকে কমে যায়, লো হয়ে যায়, লেস দ্যান 30 ml হয়ে যায়, তাহলে সে কিন্তু ভলিউম রিডিউস হয়ে গেছে, ভলিউম কমে গেছে, তাহলে সে মিশ্রণের সূত্র মেনে চলছে না। এটা কখন হয়? যদি দ্রাবক আকর্ষী কলয়েড নাও তাহলে এরকম হবে। যেমন তুমি যদি জিলেটিন বা স্টার্চ বা গ্লু দিয়ে দাও জলের মধ্যে, তাহলে যে দ্রবণটা হয় তার ভলিউমটা কমে যায়। বা স্টার্চ বা জিলেটিনের সান্দ্রতা, ভিসকোসিটি বেশি হয় জলের থেকে। তুমি দেখবে
জিলেটিন বা স্টার্চের সান্দ্রতা অ্যাকচুয়ালি ওয়াটারের থেকে কম হয়, অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে সান্দ্রতাটা আলাদা হয়ে যায়, ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়াম আর দ্রবণের আলাদা হয়ে যায়। তাহলে সেটাকে বলছি আমরা মিশ্রণের সূত্র মেনে চলছে না। তাহলে এইটা হয়ে গেল কলয়েডের ঘনত্ব আর সান্দ্রতা। একবার রিডিং পড়ে নেবে ব্যাপারটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যদিও এখান থেকে কোনো কোশ্চেন দেবে না, জাস্ট একটা কনসেপ্টের জন্য। আর কলয়েডের অধিশোষণ ক্ষমতা আমরা জানি, অ্যাডজর্পশন প্রপার্টি অফ কলয়েড। অধিশোষণ কলয়েড যেহেতু কণাগুলো আকারে বড় আছে, সেখানে অন্য কণাগুলো এসে অধিশোষিত হতে পারে, ধূলিকণা বা অন্য কোনো কণা এসে অধিশোষিত হতে পারে, বা বলতে পারি কলয়েড দ্রবণের অধিশোষণ ক্ষমতা অনেক বেশি, অধিশোষণ ক্ষমতা বেড়ে যায়। কলয়েডের সংখ্যাগত ধর্ম একটু রিডিং পড়ে নেবে, দ্রবণ পড়লে আরো বুঝতে পারবে যে সংখ্যাগত ধর্ম কি বা কলিগেটিভ প্রপার্টি কি। এখান পর্যন্ত থাকবে, আর কিছু থাকবে না, ওইটা রিডিং করে নেবে। কলয়েডের সংখ্যাগত ধর্ম আর অধিশোষণ ক্ষমতা নিজে থেকে। কলয়েডের ঘনত্ব সান্দ্রতারও রিডিং করে নেবে, আকার আর আকৃতিটাও রিডিং করবে। মেন যেটা সেটা হচ্ছে কলয়েডের বর্ণটা একটু ভালো করে পড়ে নেবে, যদিও কোশ্চেন দেয় না, যদি দিতেও পারে তবে দেওয়ার চান্স কম আছে। এখান পর্যন্তই আজকে থাকবে, তার পরের দিন বাকি প্রপার্টি গুলো পড়াবো, আলোক ধর্ম বা অপটিক্যাল প্রপার্টি, গতীয় ধর্ম বা ব্রাউনীয় মোশন, আর ইলেকট্রিক্যাল প্রপার্টি বা তড়িৎ ধর্ম। এটা পড়াবার পর আর দুটো জিনিস পড়ে থাকবে, সেই দুটো জিনিস পড়ে দিলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কাল সে নেক্সট দিনে এটা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা, মানে আমাদের বেশি দিন লাগেনি, যদিও বড় চ্যাপ্টার এটা। বেশিরভাগ চ্যাপ্টারই তাড়াতাড়ি শেষ হবে, বড় চ্যাপ্টার খুব বেশি নেই, ছোট চ্যাপ্টার গুলি আছে।